এটা এই সিরিজের 30th লেকচার, 30তম লেকচার। আমরা ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকের অনেকটা শেষের দিকে এসেছি। তো আগের দিনের লেকচারে আমার মনে হয়েছে যে শেষের অংশটায় কারোর কারোর হয়তো অসুবিধা থাকতে পারে। তো তোমরা সেখানে কি সেটা দেখেছো? যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলো, না হলে আজকে আলোচনা আমরা ঢুকি। আগের দিন যে অংশটা নতুন আমরা বলেছিলাম যে সেটা হচ্ছে ওই সেকেন্ড অ্যানালজি এবং থার্ড অ্যানালজিটা আমাদের আগে বলা হয়নি। তো ওটা আগের দিন বলেছিলাম। তারপরে সেখানে কান্ট একটাতে কজালিটি প্রিন্সিপালকে এস্টাবলিশ করছেন, আর একটা আলোচনা করছেন পরেরটায় যে থার্ড অ্যানালজিতে তিনি কমিউনিটি বা রেসিপ্রোকাল কজালিটি এটা নিয়ে আলোচনা করছেন, এটা বলেছিলাম। যেটা তারপরে মানে পস্টুলেটস অফ এম্পিরিক্যাল থট, সেখানে আমরা বলেছিলাম কান্ট ওখানে মোডালিটি নিয়ে আলোচনা করছেন, এবং কান্টের যে কনসেপ্ট অফ মোডালিটি সেটা কিভাবে অন্যান্য কনসেপ্ট অফ মোডালিটি থেকে আলাদা সেটা কিছুটা বলেছিলাম। এরপরে কান্ট আলোচনা করছেন আইডিয়ালিজম। তিনি আইডিয়ালিজম খণ্ডন করছেন। আইডিয়ালিজম বলতে কান্ট কি বোঝাচ্ছেন? আইডিয়ালিজম মূলত বোঝায় যে দুটো জিনিস। একটা হচ্ছে স্পেস আছে, মানে দুটো নিয়ে চিন্তা করে আইডিয়ালিজম বা দুটো নিয়ে কথা বলে। একটা হচ্ছে স্পেস আছে এবং স্পেশাল অবজেক্ট আছে, এইটা নিয়ে আলোচনা করে। এটা মানে না, বরং এটাকে খণ্ডন করে। দেশ আছে এবং বৈশ্বিক বস্তু আছে, এটাকে ভাববাদ এটাকে খণ্ডন করে। ভাববাদ নামটা খুব ভালো নয়, কিন্তু ওটা প্রচলিত হয়ে গেছে বলে আমি ভাববাদ শব্দটাই ব্যবহার করছি। এখন দেশ আছে, বৈশ্বিক বস্তু আছে, বা দেশ এবং বৈশ্বিক বস্তু সৎ, এই কথাটা কিন্তু স্বীকার করা অনেকের পক্ষেই অসুবিধা। কারোর পক্ষে অসুবিধা আহ মানে আধিবিদ্যক দিক থেকে, কারোর কারোর ক্ষেত্রে অসুবিধা, যেমন অদ্বৈত বেদান্তি, তাদের ক্ষেত্রে অসুবিধা বুঝতেই পারছো। দেশ নিত্য, দেশ যদি থাকে তাহলে দ্বৈতবাদ স্থাপিত হয়। বৌদ্ধদের পক্ষে অসুবিধা, এগুলো আধিবিদ্যক দিক থেকে। দেশ নিত্য, দেশ যদি থাকে তাহলে ক্ষণিকত্ব প্রতিষ্ঠিত হয় না, কাজেই মানা যাবে না দেশ। এরকম বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের কাছে দেশ এবং বৈশ্বিক বস্তু, দেশ না থাকলে আর, দেশ সৎ না হলে বৈশ্বিক বস্তু কি করে সৎ হবে? তো সেটা একটা সমস্যার জায়গা, তারা এটাকে খণ্ডন করেন। তারা না, ভাববাদীরা, এইটাকে কান্ট আবার এই মতটাকে খণ্ডন করছেন, এই খণ্ডনের আবার খণ্ডন করছেন কান্ট। অর্থাৎ দেশ এবং বৈশ্বিক বস্তু আছে, এটা কান্টের বক্তব্য। কিভাবে এটাকে প্রমাণ করবেন? তাহলে কান্ট দেখাতে চেষ্টা করছেন তিনি বস্তু স্বাতন্ত্র্যবাদী, বা অনেক সময় এটাকে বলা হয় বস্তুবাদী। তিনি বস্তুবাদী। বস্তুবাদীরা কি বলেন, বা বস্তু স্বাতন্ত্র্যবাদীরা কি বলেন? যে বাহ্য বস্তুর মনোনিরপেক্ষ সত্তা আছে, এবং দেশের, বাহ্য বস্তু দেশে থাকে, দেশের মনোনিরপেক্ষ সত্তা আছে। ধরো জ্ঞানশ্রীর দিকে যদি তাকাও,
তাহলে দেখবে যে সেই লেখায় মানে বৌদ্ধদের লেখায় তুমি দেখবে যে সেখানে শুধু বাহ্য বস্তুর কথা বলা হয়েছে। যখন মানে দেশ বলতে সেখানে অবয়ব, দেশ বলতে অবয়বী, সরি, দেশ বলতে অবয়বী বা অবয়ব বলতে পারে। দেশ বলতে দুটোকে এক করেই একই করছেন, দুটোর মধ্যে পার্থক্য করছেন না, এবং সেটাকে রেফিউট করছেন। কান্ট এই বস্তু স্বাতন্ত্র্যবাদের কথা বলছেন, কিন্তু সেটা প্রথমেই একটা সমস্যা নিয়ে আসে, সেটা পরে বলছি। কিন্তু দেখো, যারা এপিস্টেমোলজির দিক থেকে যাবেন তারা কিন্তু অন্য কথা বলবেন, যে বাহ্য বস্তুকে, বাহ্য দেশকে জানা যায় না বা প্রমাণ করা যায় না, এরকম কথা বলেছেন বার্কলি। তোমরা বার্কলির ফিলসফি পড়েছো, সেখানে বলছেন যে বাহ্য বস্তুকে তো প্রমাণ করা যায় না, মনোনিরপেক্ষ বাহ্য বস্তু প্রমাণ সম্ভব নয়, কাজেই সেটা নেই। ওরকম বাহ্য বস্তুর প্রত্যক্ষ হয় না, এই কথাটা প্রথম ডেকার্ট তো বলেছিলেন। সরি, এই কথাটা প্রথম এম্পিরিসিস্টদের মধ্যে প্রথম লক বলেছিলেন, আসছি কথাটা। কিন্তু কান্ট লক বললেও মেনেছেন, দ্রব্যের সত্তা মেনেছেন, যদিও দ্রব্যকে প্রত্যক্ষ করা যায় না। কান্ট এপিস্টেমোলজির দিক থেকে কান্টের অ্যাপ্রোচটা এপিস্টেমোলজিক্যাল অ্যাপ্রোচ, সেটা তোমরা জানো, মেটাফিজিক্যাল অ্যাপ্রোচ নয়। এখন কান্ট এখানে আইডিয়ালিজমকে তো খণ্ডন করবেন, আইডিয়ালিজমকে দুটো প্রকারের বলছেন। একটা প্রকার হচ্ছে প্রবলেমেটিক আইডিয়ালিজম। প্রবলেমেটিক আইডিয়ালিজম মানে হচ্ছে যেটা সংশয়াত্মক ভাববাদ, এটা ডেকার্টের ফিলসফি থেকে আসে। এখানে বলা হচ্ছে কি, যে বাহ্য বস্তুর আমাদের এক্সপিরিয়েন্স হয় না, অভিজ্ঞতা হয় না, এবং তার অস্তিত্ব প্রমাণ করাও যায় না। তাহলে বাহ্য বস্তুর অস্তিত্ব সংশয়াত্মক। ডেকার্টের সংশয় পদ্ধতি জানো, তাতে বলা হচ্ছে যে বাহ্য বস্তুর অস্তিত্ব সংশয়াত্মক, এবং সেটা প্রমাণ করা যায় না, বাহ্য বস্তুর অস্তিত্ব প্রমাণ করা যায় না। যারা বলেন বাহ্য বস্তুর অস্তিত্ব সংশয়াত্মক এবং প্রমাণ অগম্য, সেই তাদের মতটাকে বলা হয় প্রবলেমেটিক আইডিয়ালিজম বা সংশয়াত্মক ভাববাদ। এই সংশয়াত্মক ভাববাদ কান্ট ডেকার্টের ওপর আরোপ করছেন, যে ডেকার্ট এরকম ভাবে ভাববাদ করেছেন যে বাহ্য বস্তুর অস্তিত্বকে আমরা প্রমাণ করতে পারছি না। এখানে সরাসরি কিন্তু বলা হচ্ছে না বাহ্য বস্তু নেই, কারণ ডেকার্ট এই সংশয়টা করবার পরেও প্রমাণ করতে চেষ্টা করেছেন বাহ্য বস্তু আছে, যদিও সরাসরি প্রমাণ করা যায় না, কিন্তু উনি মনে করছেন যে আমার অস্তিত্ব থেকে, আই এক্সিস্ট, এটা থেকে লজিক দিয়ে দেখানো যায় যে বাহ্য বস্তু আছে। এটা ওর মত, পরবর্তী মত। কিন্তু শুরুতে তিনি শুরু করছেন
শুরুতে তিনি বলছেন যে বাহ্য বস্তুর অস্তিত্ব প্রমাণ করা যায় না। আরেকটা মত, সেটা হচ্ছে সরাসরি তারা বলছেন বাহ্য বস্তু এবং দেশ এর অস্তিত্ব অসম্ভব। শুধুমাত্র বলছেন না এরকম যে বাহ্য বস্তুর অস্তিত্ব প্রমাণ করা যায় না, বলছেন বাহ্য বস্তুর অস্তিত্ব অসম্ভব। এই মতটা কান্ট বলছেন এটা বার্কলির মত। দুটোকেই কান্ট খণ্ডন করছেন। কান্টের কাছে তাহলে কান্টের মতটা কি দাঁড়াবে? বাহ্য বস্তু অস্তিত্বশীল এটা কান্ট বলবেন, প্রসঙ্গটা হচ্ছে যে কিভাবে বলবেন। কান্ট এখানে বলছেন, বা তার ফিলসফি আগেও বলে এসছেন, তোমরা কিছু কিছু আন্দাজ করতে পারছো যে কিভাবে বলতে পারেন। বাহ্য বস্তু সম্পর্কে আমরা জানতে পারি এবং পূর্বত সিদ্ধ উপায়ে জানতে পারি। এই কথাটা, কান্টের কথাটা খুব সমস্যা দীর্ণ। কারণ হচ্ছে যে আমরা বাহ্য বস্তুর কি আমাদের কোনো ডাইরেক্ট ইনটুইশন হয়? এটা একটা সমস্যা। বা আমাদের সাক্ষাৎ প্রতীতি হয় বাহ্য বস্তু সম্পর্কে? এইখানে কথাটাকে আমাদের বিচার করে দেখতে হবে। বলছেন বাহ্য বস্তুর অভিজ্ঞতাটা আমাদের কাছে আবশ্যিক। কেন আবশ্যিক সেটা আমরা দেখছি। এখান থেকে শুরুটা কান্টের, সবসময় আমরা বলেছি কান্টের দর্শন হচ্ছে ইনসাইড আউট ফিলসফি, যে ভেতর থেকে বাইরে। তো আমার সেলফ কনসাসনেস হয়, আমার আত্মচেতনা হয়, আমি নিজেকে জানি মানে আত্মচেতনা এখানে নিজের থেকেও বড় বিষয় হচ্ছে, নিজের কথাটা সেকেন্ড স্টেপে আসে। ফার্স্ট স্টেপে হচ্ছে আমি আমার ভেতরে যে সেন্সেশন গুলো হয় সেগুলো আমি জানি। যেমন আমার ব্রাউন সেন্সেশন, আমার একটা শেপের সেন্সেশন, এগুলোকে আমি জানি। এবং এই জায়গা থেকেই যেটা প্রবলেমেটিক আইডিয়ালিজম বা সংশয়াত্মক ভাববাদ, সেইটার সূচনা। এমনকি এইখান থেকেই সূচনা, যেটা মানে বিচার বিযুক্ত ভাববাদ, যেটাকে উনি বলেছেন ডগমেটিক আইডিয়ালিজম, সেটারও সূচনা এখান থেকে, যে আমার কনসাসনেস। ডেকার্টকে দেখো, ডেকার্টের যদি শুরুটা ভাবো, আমরা দুজনকে ধরেছি, ডেকার্ট আর বার্কলি। তো ডেকার্টের শুরুটা ওখান থেকে, যে আমার আমার আত্মচেতনা হয়, আই এক্সিস্ট, আই এর এক্সপিরিয়েন্সটা আমার হয়। এখান থেকে শুরু, ওটা স্টার্টিং পয়েন্ট, পজিটিভটা স্টার্টিং পয়েন্ট। বার্কলির ক্ষেত্রেও তেমনি আমার ফেনোমেনাল এক্সপিরিয়েন্স গুলো হয়, আমার ব্রাউনের চেতনা ইত্যাদির চেতনা হয়। তো সেখান থেকেই শুরু। কান্টের পয়েন্ট হচ্ছে যে সেই যে আই এর চেতনা, এবং যখনই হয় তখন একটা আই এর চেতনা থাকে। এই আই এর চেতনা
আই থিঙ্ক, যখনই থিঙ্কিং এর এক্সপিরিয়েন্স হয় তখন আই এর একটা সেন্স হয়। এই আই এর সেন্সটা হচ্ছে এম্পিরিক্যাল সেলফ কনসাসনেস। যখনই ব্রাউনের চেতনা হয় তখন আমার ব্রাউনের চেতনা হয়। এই চেতনাটা হচ্ছে এম্পিরিক্যাল সেলফ কনসাসনেস বা এম্পিরিক্যাল সেলফ। এখন এম্পিরিক্যাল সেলফ এর মধ্যে কি থাকে? এম্পিরিক্যাল সেলফের মধ্যে থাকে দেখো একটা ধারাবাহিকতা, একটা সন্তান, বিজ্ঞান সন্তান থাকে, একটা চেতনার প্রবাহ থাকে, যেটাকে উইলিয়াম জেমস বলেছেন স্ট্রিম অফ কনসাসনেস। বৌদ্ধরা বলবেন বিজ্ঞান সন্তান। সেটা কি ধারাবাহিকভাবে পরপর 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 কতগুলো চেতনা থাকে, যেগুলো সবগুলোকেই আমি বলি আমার চেতনা, আমার রূপে প্রতীয়মান হয়। এই যে আমার চেতনা, এটা সাইকোলজিতে ধরা পড়ে যেটা আমার চেতনা। এটার জন্য আমাদের বিশেষ লজিক অ্যাপ্লাই করে চিন্তা ভাবনা করতে হয় না, সবাই বোঝে, যারা লজিক বোঝে না তারাও বোঝে যে এরকম একটা আমার চেতনা হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে কান্ট এটাকে এমফাসাইজ করছেন যে আমার চেতনা হতে গেলে বিষয় চেতনা থাকতে হবে, বিষয়ের চেতনা থাকতে হবে। আমরা এই পার্থক্যটা আগে করেছিলাম, একটা হচ্ছে বিষয়, আরেকটা হচ্ছে বিষয়ী। চেতনা, চেতনার বিষয় আর চেতনার বিষয়ী, জ্ঞানের বিষয়, জ্ঞানের বিষয়ী। এক অর্থে জ্ঞানের বিষয়টা হচ্ছে ওই ব্রাউন, শেপ ইত্যাদি, নীলপিত জ্ঞানের বিষয়। জ্ঞান বিষয়কে এখানে এই সম্বন্ধে বিষয়কে, বিষয়ী জ্ঞানটা নিজে, যার বিষয় থাকে সে বিষয়ী। জ্ঞান বা চেতনার বিষয় থাকে, সব চেতনার বিষয় থাকে না, আগে বলেছিলাম, বেশিরভাগ চেতনার বিষয় থাকে। তো বিষয় থাকে বলে চেতনাটা বা জ্ঞানটা, জ্ঞান চেতনার একটা দৃষ্টান্ত। চেতনা আরো অনেক রকমের হয়, ইচ্ছা ইত্যাদি সবই চেতনা, ইচ্ছা কৃতি এগুলো সবই চেতনা। স্যার, কোন কোন চেতনাগুলোর কোনো বিষয় থাকে না? এই কথাটা আমি এই লেকচার সিরিজে অনেকবার বলেছি, যেগুলো আমাদের ফেনোমেনাল কনসাসনেস। আমরা দু রকমের কনসাসনেস করেছিলাম, ইন্টেনশনাল কনসাসনেস এবং ফেনোমেনাল কনসাসনেস। এটা ফিলসফি অফ মাইন্ডে খুব স্ট্যান্ডার্ড ডিভিশন। তো ইন্টেনশনাল কনসাসনেস গুলো বিষয় অভিমুখী বা সকর্মক মানস দশা, এর একটা কর্ম থাকে, মানে বিষয় থাকে। আর যেগুলো ফেনোমেনাল মেন্টাল স্টেট, সেগুলো বিষয় স্বরূপ, স্ববিষয়ক নয়। যেমন সুখ, দুঃখ, এই যে চেতনা, চেতনাটা সুখ স্বরূপ, চেতনাটা দুঃখ স্বরূপ। দুঃখের চেতনা মানে চেতনাটা আলাদা, দুঃখটা তার বিষয়। আমার দুঃখ বিষয়ক চেতনা একটা হতে পারে, সেটা আলাদা, সেটা সেকেন্ড লেভেল। কিন্তু যখন দুঃখ হয় তখন দুঃখটাই চেতনা, তার কোনো বিষয় নেই। কি বিষয়ে দুঃখ এই কথার মানে হয় না, কি কারণে দুঃখ এই কথাটার মানে হয়। দুঃখের কারণ থাকে, দুঃখের বিষয় থাকে না। কি বিষয়ে সুখ এই কথার কোনো অর্থ হয় না, কি কারণে সুখ এই কথার অর্থ হয়। তাহলে সুখের বিষয় থাকে না, দুঃখের বিষয় থাকে না। কিন্তু জ্ঞান, আমার অহম জ্ঞানী, অহম অজ্ঞ, এই যখন এই তোমার জ্ঞানের চেতনা হচ্ছে, জ্ঞান হচ্ছে, জ্ঞান একটা চেতনা, একটা মেন্টাল স্টেট, জ্ঞানের চেতনা জ্ঞান হচ্ছে, তখন এটা খুব
স্বাভাবিকভাবেই প্রশ্ন করা যায় কি বিষয়ে কি বিষয়ে জ্ঞান হচ্ছে, এটা কিন্তু জিজ্ঞাসা করা যায়, সেটার বিষয় থাকে। ইচ্ছা হচ্ছে, কি বিষয়ে ইচ্ছা হচ্ছে, ঘৃণা হচ্ছে, কি বিষয়ে ঘৃণা হচ্ছে, তোমার প্রীতি উৎপন্ন হচ্ছে, কি বিষয়ে প্রীতি। তো এইগুলো সব বিষয়ক। কিন্তু কিছু কিছু সবুজের চেতনা হচ্ছে, কি বিষয়ে সবুজের চেতনা হচ্ছে, এই কথার মানে হয় না। সবুজের চেতনাটাই একটা জিনিস, তার কোনো বিষয় থাকে না, ওই চেতনাটাই সবুজ। এবার আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার হলো। এবার বলি যে হ্যাঁ, এবার মানে আমরা যে পয়েন্টটা আলোচনা করছিলাম সেটা হলো যে কান্টের কাছে কান্টও শুরু করছেন ওই জায়গা থেকে যে আমার আমার চেতনা, সেলফ কনসাসনেস। কিন্তু কান্ট একটা জায়গা যেটা হাইলাইট করছেন, যেটা পয়েন্ট আউট করছেন, সেটা হচ্ছে যে আমার আত্মচেতনা হতেই পারবে না যদি না আমার বিষয় চেতনা হয়। কাজেই বস্তুর চেতনা, তাহলে এখানে আমার আত্মচেতনা হতেই পারবে না যদি না বস্তুর চেতনা হয়। তার মানে বস্তু চেতনাটা আমার বা বিষয়ের চেতনাটা আমার কাছে কিন্তু আবশ্যিক। কিসের জন্য আবশ্যিক? আত্মচেতনার জন্য আবশ্যিক বিষয় চেতনা। আমি আত্মচেতনা, শুধু আত্মচেতনা ওরকম ভাবে হয় না। ইভেন যারা পিওর কনসাসনেস মানেন, যেমন অদ্বৈত বেদান্তি, তারাও বলবেন যে ওরকম আমার পিওর কনসাসনেসের একটা পিওর কনসাসনেসটা অ্যাজ সাচ আমার সামনে আসে না, অন্তত অর্ডিনারি লেভেলে এটা আসে না। পিওর কনসাসনেস আমার কাছে আসে না, সবসময় বিষয় নিয়ে আসে। অনেকে পিওর কনসাসনেস মানেন না, সবসময় সবিষয়ক মানে। কনসাসনেস একটা বিষয় হবে, তার সঙ্গে বিষয় থাকবে। যেমন ধরো ইভেন যেগুলোর অকর্মক মানস দশা, সুখ দুঃখ, তার সঙ্গেও বিষয় থাকে। সুখ দুঃখ বা অপরোক্ষ চেতনা, বর্ণের চেতনা, তাতেও একরকমের বিষয় থাকে, যদি ওটা সবিষয়ক নয়। বিষয় চেতনাটা ওই চেতনার বিষয় এক হয়ে গেছে, আলাদা নেই। কিন্তু যেখানে বিষয় অভিমুখী চেতনা, সেখানে কিন্তু বিষয় আর চেতনাটা আলাদা। এক্স বিষয়ক চেতনা, অবিষয়ক চেতনা। আর যেখানে অভিন্ন হয়ে গেছে সেখানে কিন্তু ক বিষয়ক চেতনা নয়, ক চেতনা। দুটোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু সেখানেও একটা বিষয় থাকে। বিষয় শুধু শুধু চেতনা, এই কথার কোনো মানে হয় না। তাহলে চেতনা হতে গেলে তাহলে কোনটার প্রাইমেসি, চেতনা না বিষয়ের? অদ্বৈত বেদান্তি বলবেন যেহেতু চেতনাটা সবার সাথে কমন, সেহেতু যারা মেটাফিজিক্যাল আইডিয়ালিস্ট সবাই এই কথাটা বলবেন, চেতনা, হেগেল, অদ্বৈত বেদান্তি, এরা সবাই বলবেন চেতনাটা যেহেতু কমন সবকিছুর মধ্যে, তাহলে চেতনাটা নেসেসারি কন্ডিশন সবকিছুর। তাহলে চেতনাটা আছে, বরং বিষয়ের দিকটা তারা অস্বীকার করবেন, বিষয়টা ওই বাহ্য বিষয়টা নেই। কারণ ঠিক উল্টো পজিশনটা নিচ্ছেন। চেতনাটা আছে, তার প্রিসাপোজিশন হচ্ছে যে বিষয় আছে। চেতনাটা বিষয়ের প্রিসাপোজিশন নয়, চেতনাটাকে আমরা পরে বুঝি, বিষয় বুঝি
তাই চেতনা আছে। যে কোনো চেতনা কোনো বিষয় চেতনা। তাহলে বিষয়ের প্রাইমেসি এখানে। তাতে কি প্রমাণিত হলো? তাতে প্রমাণিত হলো এইটাই যে দেখো, আইডিয়ালিজম রং। আইডিয়ালিজম ইজ রং। কেন না? আইডিয়ালিজম বলছেন চেতনা আছে, চেতনার থেকে আর বিষয়ে যেতে পারছি না। কান্ট বলছেন চেতনার পূর্ব শর্ত হচ্ছে মেটাফিজিক্যাল চেতনা নয়, মানে কনসাসনেস হওয়ার পূর্ব শর্ত হচ্ছে, মানে এপিস্টেমোলজিক্যালি তার পূর্ব শর্ত হচ্ছে বিষয় আছে। বিষয়টা চেতনার নেসেসারি কন্ডিশন, সুতরাং বিষয় আছে। এই বিষয় কি? শুরুতে ধরা যাক এই বিষয়টা হচ্ছে বাহ্য বিষয়। আভ্যন্তর বিষয়ের পরে আসবো। বাহ্য বিষয়। বাহ্য বিষয় আছে তাই চেতনা আছে, এই জায়গাটা খুব, অনেকেই এটা, এই জায়গাটা মানে ওভারলুক করে যান। এটা আমি এই জন্য এত এমফেসিস দিচ্ছি এই জায়গাটার উপর। ওভারলুক করে কান্টের আইডিয়ালিজম প্রুভ করে দেন। কান্ট তো সবসময় ইনসাইড আউট স্টোরি বলেছেন, পুরোটাই ইনসাইড আউট স্টোরি। তাই কান্টের ওপর আইডিয়ালিজমের চাপটা খুব বেশি। কিন্তু কান্ট এখানে স্পষ্ট করে বলছেন, দেখো এটা বি 275, the proof that is demanded must therefore be established that we have experience and not merely imagination of outer things. আমাদের যখন অভিজ্ঞতা হয়, যারা আইডিয়ালিস্ট তারা উল্টো দিক থেকে বলবেন অভিজ্ঞতা হতে গেলে তো চেতনা থাকতেই হবে, তাহলে চেতনাটাই আছে, অভিজ্ঞতার বিষয়টা নেই। কান্ট বলছেন আমার ইমাজিনেশনের সঙ্গে এক্সপিরিয়েন্স, এবার বিষয় থাকে, আগে এতদূর পর্যন্ত কথা বলেছিলাম। এখন বিষয় থাকে, এরকম বিষয় চেতনা আমার দু রকমের হতে পারে। এখন ওইটাকে বাদ দাও, যেটাকে আমরা ফেনোমেনাল এক্সপিরিয়েন্স বলেছি, ফেনোমেনাল কনসাসনেস, সেটাকে আপাতত বাদ দাও, পরে ওটাকেও ব্যাখ্যা করা হবে। আপাতত ইন্টেনশনাল এক্সপিরিয়েন্সের কথাই বলো, বিষয় অভিমুখী এক্সপিরিয়েন্সটি সহজের জন্য, সহজ করার জন্য। তারপর ওটাকে এক্সটেন্ড করা যাবে ওখানে। যে ইন্টেনশনাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমাদের কি হয়, একটা বিষয় থাকে, এতদূর পর্যন্ত আমি বললাম, কিন্তু কিন্তু কান্ট ওইখানেই থেমে থাকলেন না। বললেন যে দেখো, এরপরে আমাদের ইন্টেনশনাল কনসাসনেস, ইন্টেনশনাল কনসাসনেস থেকে ইন্টেনশনাল এক্সপিরিয়েন্সকে পার্থক্য করতে হবে। ইন্টেনশনাল কনসাসনেস এটা অনেক বড় ব্যাপার, এটা বিস্তৃত ব্যাপার। কিন্তু ইন্টেনশনাল এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স সবসময় ইন্টেনশনাল না, কান্টের ক্ষেত্রে নয়, বেশিরভাগ সময় এক্সপিরিয়েন্স ইন্টেনশনাল। ইন্টেনশনাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটা বিষয় থাকে। এখন আমার ইমাজিনেশন, কল্পনা, তার সঙ্গে আমি এক্সপিরিয়েন্সের পার্থক্য করব কি করে? পার্থক্য একটাই, যে কল্পনায় বস্তুটা প্রিসাপোজড নয়, রিয়াল বস্তু, স্পেস টাইমে বস্তু, স্পেসে বস্তু, দৈশিক বস্তু, কল্পনায় দৈশিক বস্তু পূর্ব স্বীকৃতি রূপে গৃহীত নয়। কল্পনায় বস্তু পূর্ব স্বীকৃতি রূপে গৃহীত নয়, কিন্তু যেটা অভিজ্ঞতার বস্তু তার ক্ষেত্রে, মানে যেটা অভিজ্ঞতা, সেখানে বাহ্য বস্তুটা পূর্ব স্বীকৃতি রূপে গৃহীত। বিষয়টা কি স্পষ্ট হলো? কল্পনা আর অভিজ্ঞতার পার্থক্য হলো বস্তুটা সত্যি করে দেশে আছে কি নেই,
না হলে এটাকে কল্পনা, ওটাকে অভিজ্ঞতা এটা বলা যেত না। আকাশ কুসুমের যে কল্পনা, সেটা কল্পনাই, কারণ জিনিসটা দেশকালে নেই। কিন্তু আমার সামনে রাখা টবে যে গোলাপের অভিজ্ঞতা, সেটা অভিজ্ঞতা, কারণ বস্তুটা দেশকালে আছে। এটাই পার্থক্য। সেটা যদি পার্থক্য হয়, তাহলে অভিজ্ঞতার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা একরকমের চেতনা, অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু বাহ্য বস্তু পূর্ব স্বীকৃত। যে কোনো অভিজ্ঞতা হয়েছে শুনলেই আমরা বলতে পারবো সেখানে একটা বাহ্য বস্তু এবং বাহ্য দেশ আছে, দেশ আছে এবং বৈশ্বিক বস্তু আছে। এটা শুনলেই আমরা বলতে পারবো। কিন্তু অ্যাকচুয়াল অভিজ্ঞতার কোথায় প্রয়োজন হয়, যে কোন অভিজ্ঞতা হয়েছে এটা বলতে পারবো না। সেটা হতে গেলে অভিজ্ঞতাটা কোন অভিজ্ঞতা হয়েছে সেটা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে জানতে হবে। এটা পূর্ব স্বীকৃত উপায় জানতে পারবো। আমার গোলাপের অভিজ্ঞতা হয়েছে না জবার অভিজ্ঞতা হয়েছে, এটা আমি পূর্ব স্বীকৃত উপায়ে জানতে পারবো না। কিন্তু অভিজ্ঞতা হয়েছে মাত্রই একটা বস্তু আছে এবং তার কোনো দেশে আছে, এটা আমি জানতেই পারবো পূর্ব স্বীকৃত উপায়, পূর্বত সিদ্ধ উপায়। তাহলে এই জ্ঞানটা পূর্বত সিদ্ধ। পূর্বত সিদ্ধ মানে আবশ্যিক। যেহেতু পূর্বত সিদ্ধ এবং আবশ্যিক, সেহেতু এটা প্রিসাপোজড ইন অল আওয়ার এক্সপিরিয়েন্স। আমাদের সব অভিজ্ঞতায় এটা পূর্বত সিদ্ধ রূপে স্বীকৃত, এটা আবশ্যিক এবং এটা অভিজ্ঞতার পূর্ব শর্ত। তাহলে এটা অভিজ্ঞতার পূর্ব শর্ত, অভিজ্ঞতাটা এটার পূর্ব শর্ত নয়। তাহলে যেভাবে আইডিয়ালিস্টরা বলছেন, বার্কলি, অদ্বৈত বেদান্তি, হেগেল যেভাবে বলছেন, কান্ট তার ঠিক উল্টো কথা বললেন, যে বস্তুটা, বিষয়টা, বাহ্য বস্তুটা অভিজ্ঞতার পূর্ব শর্ত। অভিজ্ঞতা ওইভাবে হয়। এবং এই টিউনেই তোমরা দেখো সাত্রে বলবেন কনসাসনেস ইজ নাথিং, নাথিংনেস। কনসাসনেস ইজ নাথিং। কনসাসনেস সামথিং হয়ে ওঠে তার বিষয়ের দ্বারা। শুধু কনসাসনেস আছে এই কথাটা বলার কোনো মানে হয় না। বিষয়ের দ্বারা কনসাসনেস রিয়েল হয়ে ওঠে, সামথিং হয়ে ওঠে, বিইং হয়ে ওঠে। কনসাসনেসের বিইংটা আসে, তার সত্তাটাই আসে বিষয়ের দ্বারা। কান্ট সেরকম ভাবেই বলছেন। কান্ট ওইদিকে মানে এক্সিস্টেন্সিয়ালিস্টদের পথে যাচ্ছেন না, বরং এক্সিস্টেন্সিয়ালিস্টরা কান্টের থেকে ডিরাইভ করছেন, কান্টের এই পয়েন্টটা থেকে ডিরাইভ করছেন এক্সিস্টেন্সিয়ালিস্টরা। কিন্তু কান্ট বলছেন কনসাসনেসের পূর্ব শর্ত হচ্ছে বাহ্য বিষয়। তাহলে ডেকার্তের যে প্রবলেমেটিক আইডিয়ালিজম, সেটা পুরোপুরি ভুল, গোড়ার পয়েন্টেই ভুল। গোড়ার পয়েন্টে ভুল কেন? কারণ হচ্ছে ডেকার্ট ধরে নিচ্ছেন কনসাসনেস আছে, তার থেকে আমি বিষয়টাকে প্রুভ করতে পারছি না। কারণ উল্টো দিক থেকে অ্যাটাক করে বলছেন কনসাসনেস আছে এই কথাটা তুমি বলতেই পারবে না যদি না তুমি প্রিসাপোজ করে নাও এক্সটার্নাল অবজেক্ট আছে। কারণ ওখানে 275 বলছেন the proof that is demanded must therefore, demanded মানে ওই যেখানে ডেকার্ট যে প্রুফটা ডিমান্ড করছেন, proof that is demanded must therefore establish that we have experience and not merely imagination. তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে যে আমাদের নিছক কল্পনা নয়, আমার এটা হচ্ছে অভিজ্ঞতা। আমার চেতনাটা নিছক কল্পনা নয়, এটা অভিজ্ঞতা। of outer things, experience of outer things, which cannot be accomplished unless one can prove that even our inner experience, undoubted by Descartes, is possible only under the presupposition of outer experience. তাহলে ডেকার্ট ওই
কনসাসনেসকে আর সংশয় করা যায় না, এটা বলেছিলেন। কিন্তু কান্ট এখানে স্পষ্ট করে বলছেন কনসাসনেসটা সম্ভবই হতে পারে না যদি না আমি বাহ্য বস্তুকে পূর্ব স্বীকৃতি রূপে গ্রহণ করি। বাহ্য বস্তুকে পূর্ব স্বীকৃতি রূপে গ্রহণ না করলে চেতনা সম্ভবই হতে পারে না। এবং বাহ্য বস্তুকে পূর্ব স্বীকৃতি রূপে গ্রহণ করার দুটো অর্থ হতে পারে। একটা হতে পারে বাহ্য বস্তুর কল্পনাটা পূর্ব স্বীকৃতি, কিন্তু আমার কল্পনার সঙ্গে অভিজ্ঞতার একটা পার্থক্য তো আমি বুঝতে পারি। আমি আমার চেতনার মধ্যেই বুঝতে পারি এটা কল্পনা করছি, এটা আমি, আর এটা আমার অভিজ্ঞতা হচ্ছে। এই যে কল্পনা আর অভিজ্ঞতার মধ্যে পার্থক্য, এটা করতে গেলে কিন্তু আমার বাহ্য বস্তুকে পূর্ব স্বীকৃতি রূপে গ্রহণ করতে হবে এবং দেশকে পূর্ব স্বীকৃতি রূপে গ্রহণ করতে হবে। আচ্ছা, তাহলে আইডিয়ালিজম রেফিউটেড হলো, এবং এই একটা স্ট্রোকেই তিনি কিন্তু যেটা ডগমেটিক আইডিয়ালিজম সেটাকেও রেফিউট করে দিলেন। যে তাহলে ওইখানে ডগমেটিক আইডিয়ালিজমও বলছে যে আমার বাহ্য বস্তুর অভিজ্ঞতা হয় না, কিন্তু কান্ট বলবেন বাহ্য বস্তুর আমার ডাইরেক্ট অভিজ্ঞতা হয়। বাহ্য বস্তুকে আমি সরাসরি জানি। পরের স্টেপ, বাহ্য বস্তুকে সরাসরি জানি, কিন্তু একটা পার্থক্য আছে। বাহ্য বস্তুর আমার ইনটুইশন হয় না, সরাসরি জানলেও সাক্ষাৎ প্রতীতি হয় না। তাহলে সাক্ষাৎ প্রতীতি আর প্রত্যক্ষ জ্ঞান, এই দুটোর মধ্যে কান্ট পার্থক্য করছেন। সাক্ষাৎ প্রতীতি অর্থে ইনটুইশন। এখন আমরা পরের সেকশনে, মানে দুটো সেকশন পরে গিয়ে দেখবো যে কান্ট এটাকে, মানে ইনটুইশনকে কি অর্থে বলছেন তার আরো বিস্তৃত ব্যাখ্যা কি সেটা দেখবো। সাক্ষাৎ প্রতীতি আর মানে অভিজ্ঞতার পার্থক্য কি? কোনো জায়গায় কান্ট অভিজ্ঞতা আর সাক্ষাৎ প্রতীতিকে একই অর্থে ধরেছেন, কিন্তু এখানে পার্থক্য করা দরকার। সাক্ষাৎ প্রতীতিটা কিন্তু কোনো জ্ঞান নয়। সাক্ষাৎ প্রতীতি থেকে জ্ঞান হয়। আমরা দেখেছিলাম কান্ট ইনটুইশনকে কি অর্থে বলেছেন, তার কিছু ব্যাখ্যা আমরা দিয়েছিলাম। সেটা বলেছিলাম মিয়ার ইনটুইশন ইজ নট নলেজ। ইনটুইশনটা নলেজের একটা উপাদান। বৌদ্ধরা বলবেন নীলপিত, এগুলো হচ্ছে জ্ঞান, এই সংবিদগুলো হচ্ছে জ্ঞান। কিন্তু ওয়েস্টার্ন ফিলসফিতে এরকম জ্ঞান হয় না। এটা নীল, এটা পিত, এটা হচ্ছে জ্ঞান। টেবিলটা ব্রাউন, এটা জ্ঞান। তাহলে সাক্ষাৎ প্রতীতি আর প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আছে। প্রত্যক্ষে একটা বিষয় প্রিসাপোজড। এখন কান্টের আর্গুমেন্টটা দেখো, আমাদের ওই ফার্স্ট অ্যানালজির কথা মনে করতে হবে। আমাদের চেতনা হচ্ছে একটা ফ্লাক্স। আমার ব্রাউনের চেতনা প্রথম ক্ষণের চেতনা, দ্বিতীয় ক্ষণের চেতনা, তৃতীয় ক্ষণের চেতনা।
এই চেতনাগুলো আলাদা না এক, এই নিয়ে একটা মতভেদ আছে। নৈয়ায়িকরা বলবেন এই চেতনাগুলো আলাদা, প্রথম ক্ষণের চেতনা, দ্বিতীয় ক্ষণের চেতনা, মানে প্রথম ক্ষণের ব্রাউনের চেতনা, দ্বিতীয় ক্ষণের ব্রাউনের চেতনা, তৃতীয় ক্ষণের ব্রাউনের চেতনা, এগুলো আলাদা। অদ্বৈত বেদান্তিকে জিজ্ঞাসা করো, অদ্বৈত বেদান্তি বলবেন আলাদাও বলতে পারো, একও বলতে পারো। আলাদা বললে আমরা একটা উত্তর দেবো, এটা সমস্যার একটা উত্তর দেবো, আর এক বললে আরেক রকম কথা বলবো, সেটা আরেক রকম ব্যাখ্যা দেবো, উত্তর নয় ব্যাখ্যা দেবো। দুটোই বলতে পারো তোমরা। এখন এই যে চেতনাগুলো, প্রত্যেকটা চেতনা আলাদা, এখানে আলাদা ধরেই বলছি। একটা স্ট্রিম অফ কনসাসনেস, যেমন বৌদ্ধরা বলেন, উইলিয়াম জেমস বলেছেন, কান্টও সেরকম বলছেন, স্ট্রিম অফ কনসাসনেস একটা হয়, কিন্তু সবগুলোই আমার চেতনা, তোমার চেতনা নয়। একটা আমার, একটা তোমার, সেগুলো একটা স্ট্রিম অফ কনসাসনেস, এরকম আমরা বলি না। আমার চেতনাগুলোই বলি, এবং একই বিষয়ক চেতনা, যেটাকে ধারাবাহিক বুদ্ধি বলা হয় ভারতীয় দর্শনের ভাষায়। সেই ধারাবাহিক বুদ্ধি এইটা ধরে শুরু। এখন ওই ফার্স্ট অ্যানালজিটা ভাব, আমার যেখানে ধারাবাহিক বুদ্ধি হয়, ওই সবুজ আমটা হলুদ হয়ে গেল, ধারাবাহিক বুদ্ধি, একই স্ট্রিম অফ কনসাসনেস, সেখানে একটা জিনিস প্রিসাপোজড হয়, সেটা হচ্ছে সামথিং আনচেঞ্জিং। তাহলে এই চেঞ্জটাকে তুমি ব্যাখ্যা করতে পারবে না, এই ডিউরেশনটাকে তুমি ব্যাখ্যা করতে পারবে না। এই ডিউরেশনের মধ্যে না হলে বৌদ্ধদের মতো বলতে হবে প্রত্যেকটাই আলাদা আলাদা বস্তু, মানে আলাদা আলাদা বিষয়, প্রত্যেকটাই আলাদা আলাদা বিষয়, প্রত্যেকটা আলাদা সংখ্যা নতুন। কিন্তু বৌদ্ধরাও বলবেন সেখানে আরেকটা জিনিস ধরে নেওয়া হয়, প্রিসাপোজ করে নেওয়া হয়, স্থায়িত্ব। তাই জন্য আমরা একত্বের, ওটাকে একই বস্তু এটা বলে আমাদের একটা, ওটাকে ভ্রম বলবেন, কারণ ওটা ভ্রম না ঠিক সেই ধারণা, এই কথায় যাচ্ছেন না, কিন্তু বলছেন যে এই পরিবর্তন বা স্থায়িত্ব, এটাকে বুঝতে গেলে একটা স্থায়ী বস্তু বুঝতে হবে। তাই তিনি এইভাবে সাবস্টেন্সের ধারণায় এসে পৌঁছালেন। সাবস্টেন্সটা বাহ্য বস্তু, সাবস্টেন্সের আমার কনসেপ্টটা অ্যাপ্লাইড হয়, হয়ে আমার এক্সপিরিয়েন্সটা কমপ্লিট হয়। তাহলে এক্সপিরিয়েন্সটা ওই চেতনাগুলোর আমার শুধু এক্সপিরিয়েন্স নয়, এক্সপিরিয়েন্সটা হচ্ছে একটা বস্তুর, ওই আমের এক্সপিরিয়েন্স। ইনটুইশনটা নয়, ওই গ্রিনের ইনটুইশন, ইয়েলোর ইনটুইশন, ওগুলো কিন্তু নয়, শেপের ইনটুইশন, ওগুলো কিন্তু নয়। একটা অভিন্ন বস্তুর, যেটার ইনটুইশন হয় না কিন্তু কনসেপ্ট আছে, সেটা নিয়ে, এই ইনটুইশন কনসেপ্ট নিয়ে, দুটো নিয়ে মিলিয়ে মিশিয়ে আমার এক্সপিরিয়েন্স হলো। তাহলে এই দুটো সম্মিলিত রূপ, ইনটুইশন এবং কনসেপ্টের সম্মিলিত রূপ আমার এক্সপিরিয়েন্স। আমার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ওই বাহ্য বস্তুটা প্রিসাপোজড যদি হয়, তাহলে আইডিয়ালিজম আর দাঁড়ালো না, ডগমেটিক আইডিয়ালিজমও দাঁড়ালো না। কারণ ডগমেটিক আইডিয়ালিজম বলছে যে ওই এক্সপিরিয়েন্স গুলো আমার হয়, স্ট্রিম অফ কনসাসনেস হয়, কিন্তু বাহ্য বস্তু নেই। কিন্তু কান্ট বলছেন ওই স্ট্রিম অফ কনসাসনেস হতে গেলে বাহ্য বস্তু প্রিসাপোজড, পূর্ব স্বীকৃত। তাই স্ট্রিম অফ কনসাসনেস মানতে গেলে আমার কিন্তু বাহ্য বস্তুতে পৌঁছাতেই হবে, এটা আবশ্যিক শর্ত। সেই জন্য মানে আইডিয়ালিজম ইজ নেসেসারিলি ফলস, আবশ্যিকভাবে মিথ্যা আইডিয়ালিজম, ভ্রান্ত ধারণা। এই জায়গায় কান্ট এসে পৌঁছান। এইবার একই প্রশ্ন উঠবে তাহলে ইনার অবজেক্টের ক্ষেত্রে, যেমন নীল পিতর ক্ষেত্রে আমার বাহ্য বস্তু প্রিসাপোজড, যাতে নীল আছে, যাতে পিত আছে, এটা প্রিসাপোজড। এখন দেখো এই যে নীল ও পিত, আচ্ছা এটা পরে বলছি বা বলবো না, এটা এখানে
কমপ্লিকেশন বাড়িয়ে লাভ নেই। তাহলে এই একই যুক্তি কি আন্তর অভিজ্ঞতার ক্ষেত্রেও লাগবে? যে আমার যে স্ট্রিম অফ কনসাসনেস আছে তারও একটা সিট আছে, যেই সিটটা হচ্ছে সেলফ, যেমন ভাবে ডেকার্ট বলেছিলেন। ডেকার্ট বাহ্য বস্তুটাকে ওইভাবে ওই যুক্তিতে মানতে চাইছেন না, কিন্তু ইনার অবজেক্টকে ওই যুক্তিতে মানতে চাইছেন যে এই স্ট্রিম অফ কনসাসনেস তো এমনি থাকতে পারে না, তার একটা সাপোর্ট দরকার, তাই আই এক্সিস্ট, এটা হয়। কান্ট বলছেন এই যে এই আইতে তুমি পৌঁছাও, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা একটা এম্পিরিক্যাল সেলফ। সত্যি করেই তো আমরা এই আমার যে নীল আম সবুজ আমের এক্সপিরিয়েন্স, সবগুলো আমার এক্সপিরিয়েন্স, এরকম একটা তো বোধ হয় আমার, কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল সেলফ। এটা রিয়েল সাবজেক্ট হতে পারে না। রিয়েল সেলফের উপর, যেটাকে কান্ট বলেছেন ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন, এই কথাটা আমরা বারবার ফিরে আসি, কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আমাদের সব অভিজ্ঞতার সম্মিলন ঘটে, সব অভিজ্ঞতার একটা অহম চেতনায়। এই অহম চেতনাটাকে, এই অহম চেতনাটা যেটা সাইকোলজিক্যাল সেলফ সেটা নয়, এই অহম চেতনাটা কোনো বিষয় হতে পারে না, জ্ঞানের বিষয় হতে পারে না। কেন? কেন? কারণ হচ্ছে এই অহম চেতনা যে কোনো বিষয়ের অভিজ্ঞতার পূর্ব শর্ত, পূর্ব শর্তটা তার বিষয় হতে পারে না। যেমন ভাবে ইনটুইশনের পূর্ব শর্ত হচ্ছে বাহ্য বস্তুর ধারণা, বাহ্য বস্তুর ধারণাটার ইনটুইশন হতে পারে না। ঠিক তেমনি আমার অভিজ্ঞতার পূর্ব শর্ত হচ্ছে একটা অহম চেতনা, এই অহম চেতনার এই অহম চেতনার বা সাক্ষী চৈতন্যটা বিষয় হয়ে যেতে পারে না, এটা বিষয়ই। কারণ সব বিষয়ের পূর্ব শর্ত হচ্ছে ওইটা। ঠিক একই কারণে আমার ইনটুইশনের অবজেক্টের ওপর, আমার ইনটুইশন গুলোর ওপর কনসেপ্টস অ্যাপ্লাইড হয়, আমার যে প্রকারগুলো সেগুলো আরোপিত হয়। কিন্তু এই ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন, এই অধিপ্রত্যক্ষের যে সমন্বয়, এর ওপর কোনো কনসেপ্ট অ্যাপ্লাইড হতে পারে না, কারণ কনসেপ্ট অ্যাপ্লিকেশনে বা প্রকারের যে বিষয়ের ওপর প্রকারের আরোপ, তার পূর্ব শর্ত হচ্ছে এই অধিপ্রত্যক্ষের সংগতি। তাহলে অধিপ্রত্যক্ষের সংগতির ওপর যা পূর্ব শর্ত, সেটার ওপর বিষয়টা আরোপিত হতে পারে না। তাহলে অধিপ্রত্যক্ষের সংগতি যেহেতু প্রকারের আরোপের পূর্ব শর্ত, সেহেতু প্রকার অধিপ্রত্যক্ষের সংগতির উপর আরোপিত হতে পারে না। অধিপ্রত্যক্ষের সংগতিটা মানে ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন, এটা প্রিকন্ডিশন। এই জন্য কান্ট ডেকার্তের থেকে এখানে সরে এলেন। ডেকার্ত তো একটা সেলফ মানেন, কিন্তু কান্টের কাছে সেটা এম্পিরিক্যাল সেলফ, সেটা অভিজ্ঞতা গ্রাহ্য। এই জন্য ডেকার্ত ওখানে ওই সেটাকে সাবস্টেন্স বলেছেন, সাবস্টেন্সের কনসেপ্ট সেখানে অ্যাপ্লাই করেছেন। তো কান্ট বলছেন সেটা সাবস্টেন্সের তো আমাদের কোনো অভিজ্ঞতা হয় না ওখানে, কাজে ওটা যেহেতু অভিজ্ঞতা গ্রাহ্য সেলফ, তাহলে সেখানে অভিজ্ঞতা গ্রাহ্য সেলফ, ওখানে একটা ইউনিটি মানো, কিন্তু সেখানে সাবস্টেন্সের কনসেপ্ট অ্যাপ্লাই করো না। কিন্তু কেউ বলতেই পারেন এখানে, এটা খুব প্রবলেমেটিক,
কেউ এখানে বলতে পারেন যে বাহ্য বিষয়ের কাছে তো তিনি সাবস্টেন্সের কনসেপ্ট অ্যাপ্লাই করলেন, কিন্তু আভ্যন্তর বিষয়ের ক্ষেত্রে তিনি সাবস্টেন্সের কনসেপ্ট অ্যাপ্লাই করা যাবে না এরকম বলছেন কেন? কান্ট লাফিয়ে ওই যুক্তিতে যাবে, ওটা যেহেতু বিষয়, যেহেতু পূর্ব শর্ত, সেহেতু ওটার উপর করা যাবে না। কিন্তু এম্পিরিক্যাল সেলফের ক্ষেত্রে কেন করা যাবে না সেটা সেটা কিন্তু কান্ট কোনো উত্তর দেননি। এম্পিরিক্যাল সেলফের ক্ষেত্রে কেন সাবস্টেন্সের কনসেপ্ট অ্যাপ্লাই করা যাবে না, কান্ট কোনো উত্তর দেন। কিন্তু আমরা বুঝতে পারছি সেটার ক্ষেত্রে অ্যাপ্লাই করলেও সেই সেলফটার পিছনেও আরেকটা সেলফ আছে। তাহলে ঘটমহং জানামি এখানে নৈয়ায়িক শেষ করলেন, ওইখানেই অহমকে পেলাম। কিন্তু অদ্বৈত বেদান্তি বলবেন যে ঘটমহং জানামির পিছনে আরেকটা অহম আছে, সেটা সাক্ষী চৈতন্য। সেটা অহম চেতনা এইভাবে আসে না, কিন্তু সেটা অহমেরই চেতনা। অহম জানামি এই আকারে আসে না সেটা, কিন্তু সব কনসাসনেসকে এক করে সেটা। কারণ ঠিক একই সুরে বলছেন, সব কনসাসনেসের যেখানে ইউনিটি হয়, এটা আবার সব কনসাসনেস বলতে সেই অদ্বৈত বেদান্তি বা হেগেল যারা মেটাফিজিক্যাল রিয়ালিস্ট তাদের মতন করে বলছেন না, মানে মেটাফিজিক্যাল আইডিয়ালিস্ট তাদের মতন করে বলছেন না। সব অহং চেতনা মিলিয়ে একটা অহং চেতনা, জগতে একটাই অহম চেতনা আছে, অনেকগুলো নেই। তার ডিফারেন্ট ম্যানিফেস্টেশন আছে, বিভিন্ন প্রকাশ আছে, কিন্তু ওই চেতনা একটাই চেতনা আছে। এই কথাটা বলছেন না, ঠিক এই কথাটাকে নস্যাৎ করছেন। বলছেন অহম চেতনা সেটা আমার চেতনা, এই আমার চেতনাটা নিয়ে কান্টের চিন্তা। সব মিলিয়ে একটা চেতনা, এই কথা কান্ট, এই সিদ্ধান্তে কান্ট উপনীত হচ্ছেন না। আমার যে অহম চেতনা সেটা বিশুদ্ধ বিষয়ী। এই জন্য কান্টের দর্শনে বিষয়ী বিষয় ভাব, এই যে সম্বন্ধ, বিষয়ী বিষয় সম্বন্ধ বা এই যে বিভেদ, এই বিভেদটা একটা অলঙ্ঘ বিভেদ বা দুর্লঙ্ঘ বিভেদ। দুর্লঙ্ঘ নয়, একদম অলঙ্ঘ বিভেদ, মানে যেটাকে আর লঙ্ঘন করা যায় না, অলঙ্ঘনীয়, অলঙ্ঘ বিভেদ, যে এটাকে কোনোভাবেই তুমি এক করে দিতে পারবে না। তাহলে আইডিয়ালিজম পুরোপুরি গেল। দ্য মিয়ার বাট এম্পিরিক্যাল, এটা থিওরেম হিসেবে উনি পেশ করেছেন, তারপরে প্রুফটা দিয়েছেন। প্রুফটা আমরা বলে দিচ্ছি, থিওরেমটা কি ছিল সেটা বলছি, প্রতিজ্ঞা বাক্যটা কি ছিল সেটা বলছি। দ্য মিয়ার but empirically determined consciousness of my own existence proves the existence of object in space outside me. তাহলে অহম চেতনা হতে গেলে বা অহম চেতনাটাই প্রমাণ করে বাহ্য বস্তুর অস্তিত্ব, কারণ অহম চেতনার পূর্ব স্বীকৃতি হচ্ছে বাহ্য বস্তুর অস্তিত্ব। এখন অহম চেতনা, কোন অহম চেতনার কথা বলছেন? যে অহম চেতনাটা এম্পিরিক্যালি ডিটারমিন্ড। যে অহম চেতনাটা অভিজ্ঞতার দ্বারা আসে। তাহলে আরেক রকম অহম চেতনা আছে, প্রথমত যেটা অভিজ্ঞতার দ্বারা আসে না, সেটাই হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন। কিন্তু সেই ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশনের পূর্ব স্বীকৃতি হচ্ছে এম্পিরিক্যালি ডিটারমিন্ড কনসাসনেস, এম্পিরিক্যালি ডিটারমিন্ড সেলফ কনসাসনেস আর কনসাসনেস অফ ওয়ান্স ওন এক্সিস্টেন্স। তাহলে ওই অধিপ্রত্যক্ষের সংগতির শর্ত, পূর্ব শর্ত হচ্ছে যে আমার অহমের চেতনা,
অহমের চেতনা না হলে তো অধিপ্রত্যক্ষ হবে না। কার অধিপ্রত্যক্ষ? কিসের অধিপ্রত্যক্ষ? অধিপ্রত্যক্ষ হয় বিভিন্ন অহমের, যে এই মুহূর্তের অহম, ওই মুহূর্তের অহম, সেই মুহূর্তের অহম, এই বিভিন্ন অহমের সংহতি হয় অধিপ্রত্যক্ষে। এই অহমগুলো না থাকলে ওই অহম আসবেই না। আবার এই অহমগুলো থাকতে গেলে বাহ্য বস্তু থাকতে হবে, বাহ্য বস্তু পূর্ব স্বীকৃত। তাহলে আমরা তিনটে স্টেপ দেখলাম: বাহ্য বস্তু, অহম, অহমের অস্তিত্ব, অধিপ্রত্যক্ষের সংহতি। তিনটে। অধিপ্রত্যক্ষের সংহতির পূর্ব স্বীকৃতি হচ্ছে, মানে 1 2 3 করে যদি লাগাও, এবার উল্টো দিক থেকে আসি। 3 পূর্ব শর্ত হচ্ছে 2, 2 এর পূর্ব শর্ত হচ্ছে 1। তাহলে 1 যদি না থাকে তাহলে 3 থাকবে না। আমরা শুরু করছি, মানে এবার যদি এপিস্টেমোলজিক্যালি ভাবতে চাই, আমরা শুরু করছি কিন্তু 2 থেকে, 3 থেকে শুরু করছি না। ইনসাইড আউট স্টোরি বলে তোমরা ভাববে সবসময় 3 থেকেই শুরু করে 1 এ আসবেন, এরকমটা নয়। এখানে 2 থেকে শুরু করছি। আমার অবজেক্ট কনসাসনেস, আই কনসাসনেস একসাথে আসে, আমার বস্তুর চেতনা হচ্ছে। তাহলে বস্তুটা প্রিসাপোজড। শুধু চেতনা আমার কখনো হয় না, এটাই প্রিসাপোজড। শুদ্ধ চেতনা হয় না, এটা আমার শুদ্ধ চৈতন্য আমার কখনো আসে না আমার কাছে। এটা 1 নম্বর পয়েন্ট। তাহলে এখান থেকে শুরু করছি। এর থেকে আমার চৈতন্য আসে বিষয়কে নিয়ে, আমার অভিজ্ঞতা হয়, চৈতন্য থেকে আমরা এলাম অভিজ্ঞতায়, অভিজ্ঞতা হয় বিষয়কে নিয়ে। তাহলে বিষয়টা অভিজ্ঞতার পূর্ব শর্ত। এই বিষয় কিরকম? এপিস্টেমোলজিক্যাল বিষয়, যেটা অভিজ্ঞতার পূর্ব শর্ত হিসাবে আসে বস্তু, সেই বস্তু। উল্টো দিকে আমার এই অভিজ্ঞতার যে সংহতি, সেটা, এই অভিজ্ঞতাগুলো যে সব আমার, এটা থেকে প্রমাণিত হয় যে ওরকম একটা আমি আছে, যার কাছে সব অভিজ্ঞতাগুলো আমার, আমি চেতনাগুলো, বিভিন্ন আমি চেতনা, কালকের আমি চেতনা, ঘুমের আগের আমি চেতনা, ঘুমের পরের আমি চেতনা, এইগুলো সব এক হয়ে যায়। সেই ইউনিটিটাকে উনি বলছেন ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন। এইভাবে তিনি আইডিয়ালিজমকে রেফিউট করলেন। আচ্ছা, এরপরে উনি, 1 মিনিট, দাঁড়ান, মানে এটা 1 মিনিট, আমি দরজাটা খুলে দিয়ে আসি। হ্যাঁ, তাহলে এইভাবে তিনি বাহ্য বস্তুর অস্তিত্ব অস্বীকার করছেন বা খণ্ডন করছেন, মানে
আইডিয়ালিজম খণ্ডন করছেন। যারা বাহ্য বস্তু এবং দেশের অস্তিত্ব অস্বীকার করেন তাদের বক্তব্য খণ্ডন করছেন। আমরা এখানেই আজকের আলোচনা শেষ করছি। কারোর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে বলো। স্যার, ডগম্যাটিক আইডিয়ালিজমের রেফিউটেশনের জায়গাটা আরেকবার একটু বলবেন, মানে যেখানে সাইকোলজিক্যাল সেলফ আর এম্পিরিক্যাল সেলফ, যেখানে সাবস্টেন্স অ্যাপ্লাইড হচ্ছে আর হচ্ছে ওই জায়গাটা না আমার ক্লিয়ার হয়নি। দেখো, ডগমেটিক আইডিয়ালিজমে কি বলা হচ্ছে যে এক্সটার্নাল অবজেক্টের এক্সিস্টেন্স জানা যায় না, বা সরি ডগমেটিক বলছো নাকি তুমি প্রবলেমেটিক? ডগমেটিক বললে না? ডগম্যাটিক। হ্যাঁ, ডগমেটিক আইডিয়ালিজমে বলছে যে এক্সটার্নাল অবজেক্ট নেই, এক্সটার্নাল অবজেক্ট নেই। এখন শুধু এক্সটার্নাল অবজেক্ট নয়, দেশ এবং বৈশ্বিক বস্তুর অস্তিত্ব অসম্ভব, এই কথা বলা হচ্ছে। এখন আমরা এম্পিরিক্যাল সেলফের ডক্ট্রিনে পৌঁছিয়েছিলাম এই করে যে সেখানে এম্পিরিক্যাল সেলফের ডক্ট্রিনে পৌঁছিয়েছিলাম এইভাবে, সেটা ডেকার্টের ফিলসফি থেকে পৌঁছিয়েছিলাম। ডগমেটিক আইডিয়ালিজমে খুব করে এম্পিরিক্যাল সেলফের কনসেপ্টে আসা যায় না। যেভাবে বার্কলি এসেছেন একদম ডেকার্টের পথ ধরে, কিন্তু সেইটা কনসাসনেসের বিষয় হিসেবে একটা আত্মা আছে, মানে কনসাসনেস গুলো যার হচ্ছে এরকম একটা আত্মা আছে। হ্যাঁ আছে, কিন্তু ডেকার্টের আরেকটা জাম্প আছে, খেয়াল করবে, সেটা নিশ্চয়ই তুমি মিস করে যাবে না, যে কনসাসনেসের অহম বলে একটা কিছু আছে, এটা একটা জিনিস। এখন এটা কনসাসনেসের বিষয়, কিন্তু সেই অহমটা এই পর্যন্ত থেমে গেলে তুমি ফেনোমেনাল সেলফে থাকতে, তুমি ফেনোমেনাল সেলফে নেই। এইখানে যদি ডেকার্ট এবং বার্কলি থেমে যেতেন তাহলে ফেনোমেনাল সেলফে থেমে যেতেন, যেটা কান্ট থেমে গেছেন, যে ফেনোমেনাল সেলফ, এগুলো সবগুলো আমার চেতনা হিসাবে একটা চেতনা হয়, এটা ফেনোমেনাল, সেটা অসুবিধা ছিল না। কিন্তু তারা তার পরের স্টেপটা যাচ্ছেন মেটাফিজিক্যাল সেলফে, যে ওরকম একটা সেলফ বলে কিছু আছে, সাবস্টেন্স আছে, ডেকার্ট যাচ্ছেন। এমনকি বার্কলি, যার যাওয়ার কথা নয়, তিনি ফেনোমেনালিস্ট, তিনি যাচ্ছেন। সেই সেলফটা তো জানা যায় না, ওইভাবে আমার এক্সপিরিয়েন্সে ধরা পড়ে না সেই সেলফটা, মেটাফিজিক্যাল সেলফ। ডেকার্ট একটা মেটাফিজিক্যাল সেলফে যাচ্ছেন, ঠিক যেমন ভাবে তিনি ফিজিক্যাল অবজেক্ট ম্যাটারে যাচ্ছেন। তিনি যদি এই পর্যন্ত বলতেন আমার এক্সটেনশনের এক্সপিরিয়েন্স হয়, মিটে যেত, সেখানেই ফুল স্টপ। কিন্তু তিনি বলছেন আমার এক্সটেন্ডেড অবজেক্টের আইডিয়াস হয়। কারণ এই জায়গাটাকে চ্যালেঞ্জ করছেন যে সেটা তুমি পাবে না, ওইটা এক্সপিরিয়েন্সে ধরা পড়ে না, ওইটা প্রিসাপোজড, ওটা প্রিসাপোজিশন। এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্সের প্রিসাপোজিশন দুটো আলাদা জিনিস। কান্টকে হিউম শিখিয়ে দিয়ে গেছেন স্পষ্ট করে। বার্কলির এই জায়গাটা খুব অস্পষ্ট। বার্কলি এক্সটার্নাল অবজেক্টের ক্ষেত্রে বলছেন যে হ্যাঁ সত্যি করে
ওই রকম অবজেক্টের এক্সপিরিয়েন্স আমার হতে পারে না, তাই অবজেক্ট এবং স্পেসের কনসেপ্ট একটা ইম্পসিবিলিটি। কিন্তু ইনার অবজেক্টের ক্ষেত্রে উনি বলছেন যে হ্যাঁ, ওই কনসাসনেস গুলো আছে, তার সিট হিসাবে একটা সেলফ আছে। তাহলে এই জায়গাটা ডগমেটিক হয়ে গেল, এবং অবজেক্টকে অস্বীকার করাটাও ডগমেটিক। ডেকার্ট শুধু এতদূর বলে, ডেকার্ট ঠিক করেছিলেন এতদূর বলে থেমে গেছিলেন যে বাহ্য বস্তুকে প্রমাণ করা যায় না বা তার অভিজ্ঞতা হয় না। ঠিক ছিল, সেটা লকও বলেছেন, বাহ্য বস্তুকে প্রমাণ করা যায় না, তার অভিজ্ঞতা হয় না। কিন্তু তিনি মেনেছেন বাহ্য বস্তু, ডেকার্ট তো মেনেছেন বাহ্য বস্তু। এখন কান্ট বলছেন এখানে কনফিউশনটা হচ্ছে বিটুইন হোয়াট ইজ এক্সপিরিয়েন্সড অ্যান্ড হোয়াট ইজ প্রিসাপোজড ইন এক্সপিরিয়েন্স। কোনটা অভিজ্ঞতা হয়, কোনটা অভিজ্ঞতা হতে গেলে পূর্ব স্বীকৃতি রূপে আসে। কান্ট বলছেন এই অবজেক্টের কনসেপ্টটা পূর্ব স্বীকৃতি রূপে আসে, অভিজ্ঞতার সঙ্গে জুড়ে থাকে। অভিজ্ঞতা হবেই না ওই যেহেতু পূর্ব স্বীকৃতি, পূর্ব স্বীকৃতি না থাকলে তো বিষয়টা আসে না, বিষয়টা তো পরে আসে। তো পূর্ব স্বীকৃতি না হলে এটা হবে না। তাহলে আমাদের বাহ্য বস্তুর সরাসরি অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতা ওই অর্থে হয়, ইনটুইশন হয় না, সাক্ষাৎ প্রতীতি হয় না। কিন্তু অভিজ্ঞতাটা শুধু সাক্ষাৎ প্রতীতি নিয়ে নয়, অভিজ্ঞতার দুটো ডাইমেনশন আছে, সাক্ষাৎ প্রতীতি এবং তার পূর্ব স্বীকৃতিগুলো, মানে কনসেপ্ট। সেই কনসেপ্ট গুলো অভিজ্ঞতার মধ্যে জুড়ে থাকে। আমার কিন্তু ওই নীল পিতের কনসেপ্ট, মানে নীল পিতের অভিজ্ঞতা হয় না, আমার একেবারে টেবিলের কনসেপ্ট হয়, মানে টেবিলের অভিজ্ঞতা হয়, বা ঘটের অভিজ্ঞতা, নীল ঘটের অভিজ্ঞতা হয়। শুধু নীলের অভিজ্ঞতা হলো এরকমটা হয় না, কান্ট বলছে। ওটা আমরা পরে ভাগ করে আলাদা করে বুঝি, বিশ্লেষণ করে বুঝি, অ্যানালিসিসে বুঝি যে ওটা একটা নীলের অভিজ্ঞতা হয়েছিল, তারপর আকারের অভিজ্ঞতা হয়েছিল, সেগুলো কোনোভাবে জুড়ে গেছিল। এটা এটা মানে ব্যাক ক্যালকুলেশন, এই জায়গায় পৌঁছাই। তাহলে অবজেক্টকে আমাদের অভিজ্ঞতায় ডাইরেক্ট পাই, এ কথা বলতে হবে কান্টের কাছে। তার আবার ইউনিটি ভাবতে গেলে ওই ট্রান্সেন্ডেন্টাল ইউনিটিতে যেতে হবে। আচ্ছা বলো, পরিষ্কার হলো না হলো না? হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই? তাহলে আমরা কি শেষ করবো এখানে? ঠিক আছে স্যার।